আরব আমিরাতে বিক্ষোভের দায়ে আটক ৫৭ প্রবাসী বাংলাদেশিকে মুক্তির নির্দেশ। প্রধান উপদেষ্টার অনুরোধেই সাজা মওকুফ, জানালেন প্রেস সচিব। মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়। উনি ওনার কথাটা রেখেছেন। মানহানি সহ ৫ মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ৮ সেপ্টেম্বর নাইকো দুর্নীতি মামলার শুনানি। আজ মধ্যরাত থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আটক করা হবে গডফাদারদেরও। রাত ১২টা থেকে আমাদের যৌথ বাহিনী অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। বাংলাদেশ পাকিস্তান দ্বিতীয় টেস্ট, ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। ২০০৯ সালের পর দেশের বাইরে দ্বিতীয়বার এমন কীর্তি গড়ল লাল সবুজের দল। ১৮৫ রানের জয়ের লক্ষ্যে পঞ্চম দিনে মধ্যাহ্ন বিরতির পর ৪ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। সাকিব ২১ আর মুশফিক অপরাজিত ছিলেন ২২ রানে। প্রথম টেস্টে টাইগাররা জিতেছিল ১০ উইকেটে। এ যেন নতুন বাংলাদেশ। তারুণ্যের জোয়ারে নতুন সূর্য উঠেছিল লাল সবুজের দেশে। আর ৩ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে সে পতাকায় উড়ল ইতিহাস লিখে। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ, যা হয়নি কখনো। সেই নতুন কীর্তি মিরাজ, লিটন, নাহিদ রানাদের হাত ধরে ১৮৫ রানের লক্ষ্যটা টাইগাররা পঞ্চম দিনে স্পর্শ করল মধ্যাহ্ন বিরতির পরেই। দেশের বাইরে তৃতীয় সিরিজ আর দ্বিতীয়বারের মতো হোয়াইট ওয়াশের স্বাদ পেল বাংলাদেশ। রশিদ লতিফ বলেছিলেন বৃষ্টি নাকি সিরিজটা বাঁচাতে পারে শান্তদের, অথচ পঞ্চম দিনে আকাশের কালো মেঘ উল্টো বন্ধু হতে এসেছিল পাকিস্তানের। সে মেঘ সরিয়ে সাদমানা জাকির শুরুর সময়টা সামলেছেন বেশ। তবে জাকির ৪০ রানে ফিরলে প্রথম উইকেটের পতন। আরেক ওপেনার সাদমানও একই পথে। তবে শঙ্কার মেঘকে বৃষ্টি হতে দেননি নাজমুল শান্ত এবং মুমিনুল হকের ৫০ জুটি। শান্ত যখন ৩৮ রানে ফিরলেন, জয় তখন হাতের নাগালে। উড়িয়ে মারতে গিয়ে মুমিনুল ফিরলেও বাকি পথটা সহজেই পাড়ি দেন দুই অভিজ্ঞ কান্ডারি মুশফিক আর সাকিব। ১০ উইকেটের প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয়টাও টাইগাররা জিতল ৬ উইকেটে। সাথে বাংলাদেশ হয়ে গেল দ্বিতীয় দল ইংল্যান্ডের পর যারা ঘরের মাঠে হোয়াইট ওয়াশের লজ্জা দিল পাকিস্তানকে। তাহমিদ আহমেদ, যমুনা স্পোর্টস। জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠায় গণমাধ্যমকে সোচ্চারভাবে সরকারের ভুল ত্রুটি তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সাথে বৈঠকে একথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের মেয়াদ কতদিন হবে সে বিষয়ে প্রধান উপদেষ্টা জানান তা ঠিক করবে জনগণ। এদিকে পৃথক বৈঠকে শিল্প কারখানায় উৎপাদন ঠিক রাখতে নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীরা। চলমান পরিস্থিতিতে শিল্প প্রতিষ্ঠানের নিরাপত্তা চেয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করেছেন ব্যবসায়ী নেতারা। সকাল 10:30টায় ব্যবসায়ীদের ৬ জনের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা যান। বৈঠক শেষে ব্যবসায়ীরা জানান তারা বর্তমান সরকারকে সমর্থন করে। বলেন বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভ নিয়ে তারা প্রধান উপদেষ্টার কাছে উদ্বেগের কথা তুলে ধরেছেন। ইন্ডাস্ট্রিয়াল পুলিশ স্ট্রাইক করছে, এইসব বিভিন্ন ইস্যুর উপরে আমরা বললাম যে এগুলাকে যদি তাড়াতাড়ি স্টেবিলাইজ করা যায় আমাদের কী বলে রেল ঠিক মতো চলবে, আমাদের এক্সপোর্ট ঠিক মতো হবে, আমাদের ব্যবসা বাড়বে, রিমিটেন্স বাড়বে। পরে বিভিন্ন সংবাদপত্রের ২০ জন সম্পাদকের সাথে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। প্রায় ১.৫ ঘন্টার বৈঠকে প্রধান উপদেষ্টা সম্পাদকদের সাথে আলোচনা করেন অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে। সংবিধান, নির্বাচন, স্থানীয় সরকার সহ বেশ কিছু খাতে সংস্কারের প্রস্তাব দেন সম্পাদক পরিষদ। গণমাধ্যম কর্মীদের নামে যেন যত্রতত্র মামলা না হয় এবং বিগত সরকারের সময় সাংবাদিক নিপীড়নের যেসব কালাকানুন আইন আছে সেগুলো বাদ দিয়ে সংস্কারের সুপারিশ করেছেন সম্পাদকরা।
পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন ডেইলি স্টার সম্পাদক। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। মিডিয়া নিষ্পেষণে যতগুলো কালো আছে সেগুলোর যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইন যেন অ্যাটলিস্ট এই মুহূর্তে ঘোষণা হয় যে এগুলোতে সাংবাদিকের নিপীড়নের যেসব অধ্যায়গুলো আছে এগুলো কার্যত হবে না। এই সরকার কতদিন থাকতে পারে সে বিষয়েও আলোচনা হয় বৈঠকে। এই সরকারের এজেন্ডা কি সেই অনুপাতে সময়। অনেক রাজনৈতিক দল বলেছেন আপনার যতদিন লাগে, তারপরে কোনো রাজনৈতিক দল বলেছেন যৌক্তিক সময়, তো এগুলো তো একটু অস্পষ্ট। তো ওনার ইচ্ছা যে আমরা ইভেন খবরের কাগজের মাধ্যমেও টেলিভিশনের মাধ্যমেও এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করে ওনাকে একটা ধারণা দিই যে জাতি কী চায়। পরে প্রধান উপদেষ্টার পক্ষে প্রেস ব্রিফিং করেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, বৈঠকে প্রধান উপদেষ্টা জানিয়েছেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার যে সুযোগ পেয়েছে তা কাজে লাগাতে হবে। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন এডিটরদের কাছ থেকে যে যৌক্তিক সময়টা কি, আপনারাই বলেন। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। একজন যেমন একজন লিডিং এডিটর বলেছেন যে ইট শুড বি বিটুইন 2 and 3 years। প্রেস সচিব জানান, অন্তর্বর্তী সরকার দেশে একটি শক্তিশালী গণমাধ্যম দেখতে চায় যারা স্বাধীনভাবে কাজ করবে। কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে। তাহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে সমর্থন জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করার দায়ে গ্রেফতার 57 বাংলাদেশিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুরোধে আরব আমিরাতের প্রেসিডেন্ট তাদের সাজা মওকুফ করেছেন। এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তাদের দ্রুত বাংলাদেশে পাঠানোর প্রক্রিয়া শুরুরও নির্দেশ দিয়েছে আরব আমিরাত কর্তৃপক্ষ। বৈষম্য বিরোধী শিক্ষার্থী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গেল 19 জুলাই সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় 57 প্রবাসী বাংলাদেশির। এর মধ্যে 3 জনকে দেয়া হয় যাবজ্জীবন, বাকি 53 জনকে 10 বছর এবং একজনকে 11 বছরের কারাদণ্ড দেয়া হয়। রাজনৈতিক পট পরিবর্তনের পর দাবি ওঠে এসব প্রবাসীকে মুক্তি দেয়ার। এবার আটক প্রবাসীদের শাস্তি মওকুফের নির্দেশ দিলেন আমিরাত সরকার। দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই নির্দেশ দেন বলে জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত। মঙ্গলবার ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 57 জন যে বাংলাদেশি ওইখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সংহতি প্রকাশ করে যে প্রোটেস্ট করেছিল, যাদেরকে পরবর্তীতে ইউএই ফেডারেল কোর্ট কনভিক্ট করে দিয়েছিল, তাদেরকে পার্ডন করে দিয়েছেন। আমাদের দূতাবাসের সেই 22 জুলাই থেকে এই প্রসেসটার মধ্যে ছিল। আল্লাহর কাছে শুকর করা দরকার যে এবং এদেশের সরকারকে আপনারা যদি বলেনও ধন্যবাদ জ্ঞাপন করে বলেন যে এদেশের রাষ্ট্রপ্রধান এটা নর্মালি সাধারণভাবে এই ধরনের ঘটনা ঘটে না। এটি আমাদের প্রধান যিনি উপদেষ্টা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টার এদের সাথে যোগাযোগের মাধ্যমেই এগুলো হয়েছে। ঠিক আছে। প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হস্তক্ষেপে আরব আমিরাতের প্রেসিডেন্ট 57 বাংলাদেশির সাজা মওকুফ করেছেন। মাননীয় প্রধান উপদেষ্টা ইউএইর আমিরকে, ইউএইর প্রেসিডেন্টকে অনুরোধ করেছিলেন তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয়, তাদেরকে যেন এই পুরো যেই কনভিকশন হয়েছে বা যে সেন্টেন্স হয়েছে সেটা যেন কমিউট করে দেওয়া হয়, তো অ্যাকিউট করে দেওয়া হয়। তো উনি ওনার কথাটা রেখেছেন। এদিকে মধ্যপ্রাচ্য ভিত্তিক বিভিন্ন গণমাধ্যম বলছে ইউএইর অ্যাটর্নি জেনারেল ডক্টর হামাদ শামসী 57 বাংলাদেশিকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরুর আদেশ জারি করেছেন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। বাংলাদেশকে ব্যর্থ নতজানু দেশে পরিণত করতে বিডিআর হত্যাকাণ্ড ঘটানো হয়েছিল, এই ষড়যন্ত্রে দেশি বিদেশিরা জড়িত ছিল, এই অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ছিল সংবাদ সম্মেলন। সেখানেই তিনি জানান, বিডিআর হত্যাকাণ্ডের নির্মোহ তদন্ত হলে নিহতের সংখ্যা বাড়তে পারে। এই বিএনপি নেতা মন্তব্য করেন, হত্যাকাণ্ড থামানোর সুযোগ সত্ত্বেও সেটা গ্রহণ করা হয়নি।
তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকাও রহস্যজনক ছিল দাবি করেন সাবেক এই সেনা কর্মকর্তা। হাফিজউদ্দিন বলেন, উদ্দেশ্যমূলকভাবে তিনি ঘটতে দিয়েছিলেন পুরো ঘটনা। বর্তমানে নিরপেক্ষ সরকার ক্ষমতায়, তাই পূর্বের কমিটির অপ্রকাশিত তদন্ত প্রতিবেদন প্রকাশ এবং নতুনভাবে কমিশন গঠনের দাবি জানান হাফিজউদ্দিন আহমেদ। যে এই নারকীয় হত্যাকাণ্ডের নতুনভাবে বিচার করে তদন্ত করে পুনর্বিচার করতে হবে এবং এর সাথে কারা কারা সংশ্লিষ্ট, বিদেশি কোনো হস্তক্ষেপ আছে কিনা এ সম্পর্কে লিখিতভাবে এবং একটি কমিশন গঠন করার জন্য আমাদের বিএনপির পক্ষ থেকে মাননীয় মহাসচিব হস্তান্তর করেন। আরও 2 জন সদস্য সেখানে 8 বছর গুম থাকার বর্ণনা দিলেন জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আজমের ছেলে এবং সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। সকালে সংবাদ সম্মেলনে তিনি জানান অবর্ণনীয় নির্যাতনের কথা। জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন ডাকা হলেও আজমি ভার্চুয়াল ব্রিফিং করেন। তিনি জানান, তুলে নেয়ার পর প্রতিদিন নিত্য নতুন কায়দায় নির্যাতন চালানো হয়েছে। অসুস্থতার কারণে গত কয়েকদিন তিনি গণমাধ্যমের মুখোমুখি হননি। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হলে একের পর এক ফিরে আসতে থাকেন দীর্ঘদিন ধরে নিখোঁজ ব্যক্তিরা। তাদের ভিন্ন ভিন্ন স্থানে চোখ মুখ বাঁধা অবস্থায় পাওয়া যায়। আজমি সহ প্রত্যেকেই জানিয়েছেন এতদিন তাদেরকে আয়নাঘরে আটকে রাখা হয়েছিল। 2016 সালের 23 আগস্ট নিখোঁজ হন সাবেক সেনা কর্মকর্তা আব্দুল্লাহিল আমান আজমি। যারা আমার উপর জুলুম করছে তাদের বিরুদ্ধে আমি সরকারের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই। আপনারা এদেরকে খুঁজে বের করুন, এদেরকে একটা একটা করে বিচার করে তাদের যদি যার যে প্রাপ্য শাস্তি তা সেই শাস্তি প্রাপ্য তবে সরকারের কাছে আহ্বান জানাই। আপনারা আমাকে সহ যত রকমের যত গুম খুন ধর্ষণ রাহাজানি যত অন্যায় বিচার জুলুম হয়েছে এই সবগুলির দোষী ব্যক্তিদের দোষের পূর্ণাঙ্গ বিচার করে মৃত্যুদণ্ড হোক, যে দণ্ড হোক আপনার সেই দণ্ড প্রদান করেন। আগামীকাল থেকে আউটডোর সেবা, রুটিন অপারেশন সহ স্বাভাবিক কার্যক্রমে ফিরবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। 2 দিন বিরতির পর মঙ্গলবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত হাসপাতালের আউটডোর সেবা দেয়া হচ্ছে। তবে নিয়মিত অপারেশন সহ কিছু কার্যক্রম এখনো শুরু হয়নি। সরকারের কাছে চিকিৎসক নার্স সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠনের দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। চিকিৎসকদের উপর হামলার ঘটনার সূত্রপাত যেখান থেকে, সেই জরুরি বিভাগে মঙ্গলবার সকাল থেকেই কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মূল ফটকে সেনাবাহিনীর সাজো আজান, ঢোকার মুখেও সেনা, বিজিবি, পুলিশের সতর্ক পাহারা। হাসপাতালের ভেতরেও নিরাপত্তা কড়া। চিকিৎসকরা রোগীদের সেবা দিচ্ছেন। সবকিছু ঠিক মতো নেই পাইছে, আল্লাহর রহমত। আমার রোগী অপারেশন হয়েছে আজকে, মাশাআল্লাহ ভালো। ওষুধ লেখা দিয়েছে, ওষুধ নিতে বলছে। সকাল 10টা থেকে রোগী দেখা শুরু হয় আউটডোরে। যেসব রোগীরা সোমবার সেবা পাননি তারা এসেছেন সেবা নিতে। ভিড়ও স্বাভাবিক। 2 দিন বন্ধ থাকার পর আলহামদুলিল্লাহ আজকে মোটামুটি অনেক ডাক্তারও আসছে, প্লাস অনেক রোগীও আসছে। 2 দিন আমরা অনেক হয়রানি ছিলাম। স্বাস্থ্যমন্ত্রী ওটাকে করছে, অনতি বিলম্বে উইথড্র করতে বলছে, তো উইথড্র হয়েছে। মনে করে আশা নিয়ে আসছে আর কি। তো ভালো, আলহামদুলিল্লাহ ভালো সেবা পাইছি। ওইরকম বড় ডাক্তার আর পাইনি, কিন্তু জুনিয়র যে কনসালটেন্ট ওগুলো পাইছি। 11টার দিকে বহির্বিভাগ পরিদর্শনে আসেন হাসপাতাল পরিচালক। কথা বলেন চিকিৎসকদের সঙ্গে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আশ্বস্ত করেন চিকিৎসকদের। অ্যাকচুয়ালি সেবার ক্ষেত্রে শুধু আমাদের রুটিন অপারেশন আর হচ্ছে আউটডোর, এই 2টা সার্ভিস আমাদের বন্ধ ছিল। আমরা ইমার্জেন্সি অপারেশন কিন্তু চালু রেখেছি। আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, অন্যান্য সকল সার্ভিস সব চালু আছে। এখন মূলত আমাদের আউটডোর সার্ভিস আর রুটিন অপারেশন এই 2টা কাজ বাকি ছিল, সেটা চালু হবে। মঙ্গলবার বহির্বিভাগ চালু হলেও এখনও হাসপাতালের সব সেবা পুরোদমে চালু হয়নি। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি সুরক্ষা আইন এবং স্বাস্থ্য পুলিশ গঠন করা হোক। আমরা আশ্বস্ত এবং আমরা আপনাদের মাধ্যমে আমরা তাদের কাছ থেকে একটা জাস্ট ভিজিবল একটা অগ্রগতি আমরা দেখতে চাই এবং আমরা আগামীকালকে থেকেই পুরোপুরি সবকিছু স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে চাই। স্বাস্থ্য পুলিশ এটা আমাদের অধিদপ্তরেরও দাবি এবং অবশ্যই চিকিৎসকদের মতামতের প্রতি শ্রদ্ধা রেখে বলতে পারি যে অধিদপ্তর থেকে ওই প্রস্তাবনা আমরা অবশ্যই মন্ত্রণালয়ে দিব। গত শনিবার ঢাকা মেডিকেলে চিকিৎসকদের উপর হামলার ঘটনায় কর্মবিরতিতে ছিলেন চিকিৎসকরা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।